আজকে আমরা দেখব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে? বলছে এটা কিউ প্লাস ডাব্লু ইজ ইকুয়ালস টু ডিইউ। ঠিক আছে, আচ্ছা একটা কথা মাথায় রাখবে, ডিইউ ডেল ইউ এগুলো সব কিন্তু একই জিনিস। তো ডিইউটা কি কখন ব্যবহার করা হয়? যখন একটু ছোট চেঞ্জ হয় তখন হচ্ছে কি ডিইউ ব্যবহার করা হয়। ডেল ইউটা যখন একটু বড় চেঞ্জ হয় তখন ডেল ইউ ব্যবহার করা হয়। কিন্তু হচ্ছে কি এদের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি ডি দিয়ে কখনো কোনো কিছু যখন বের করছো তখন সবগুলো যেন ডিতে থাকে, এবং ডেল দিয়ে যখন কোনো কিছু বের করছো তখন সব কিছু যেন ডেলে থাকে। একটা ডি একটা ডেল এরকম করে করে কিন্তু একটা ইকুয়েশনের মধ্যে এক জায়গাতে ডি এক জায়গাতে ডেল এটা করবে না। ঠিক আছে, যদি ডি দিয়ে করার দরকার পড়ে তাহলে সব জায়গাতে ডি রাখো, যদি ডেল দিয়ে করার দরকার পড়ে তাহলে সব জায়গাতে ডেল রাখো। ঠিক আছে, কিন্তু পার্টিকুলার একটা জিনিসের জন্য হচ্ছে কি একবার ডি একবার ডেল এই জিনিসটা কখনোই করবে না। আচ্ছা, ভালো করে মনে করে দেখো, কিউ অ্যান্ড ডাব্লু এরা দুজনেই কি ফাংশন? এরা দুজনেই পাথ ফাংশন, তাই এদের আগে আমি ডি লাগাতে পারবো না। যদি ডি দিই তাহলে ডি কাট করতে হবে, তো আমি ডি কাট দেওয়াটা পছন্দ করি না অত, তাই আমি দিচ্ছি না। ঠিক আছে, তাই ডি শুধু কিউ প্লাস ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কী হবে? ডিইউ। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে এনার্জিকে আমরা কোনো দিন ক্রিয়েট করতে পারি না, এনার্জিকে কোনো দিন আমরা ডিস্ট্রয় করতে পারি না। ঠিক আছে, শুধুমাত্র কি হবে? এনার্জির ট্রান্সফরমেশন, একটা রূপ থেকে আরেকটা রূপে হচ্ছে কি ট্রান্সফরমেশন সম্ভব, তাই তো? এবং এই মহাবিশ্বের মোট এনার্জির পরিমাণটা কি হয়? কনস্ট্যান্ট। তো ভালো করে মনে করে দেখো, এই এই যে থিওরিটা বা এই যে লটা আমরা কোথায় দেখেছিলাম? এই লটা আমরা দেখেছিলাম ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্র বা শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র এখান থেকেই আমরা জানি। ঠিক আছে, তাহলে কি বলেছে? এনার্জি ক্যান নেভার বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। এনার্জিকে সৃষ্টি করা যায় না বা ভাঙা যায় না। ঠিক আছে, অনলি দি ট্রান্সফরমেশন অফ এনার্জি ইজ পসিবল। শুধুমাত্র শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা সম্ভব। দি এনার্জি অফ দি হোল ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এই তিনটেকে নিয়ে হচ্ছে কি তোমার এরকমভাবে বলতে হবে। ঠিক আছে, শুধু প্রথম দুটো বললে যে এনার্জিকে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না এবং এনার্জির একটি শক্তি থেকে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত সম্ভব, এটুকু বললে হবে না। তো থার্মোডাইনামিকের ফার্স্ট ল যদি জানতে চাই তাহলে তিনটেকে নিয়েই বলতে হবে। ঠিক আছে, আচ্ছা তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিকে এটা বলেছে। ঠিক আছে, তো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা পাবো কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিটা কি? ইন্টারনাল এনার্জি, ইউ বা ই যেই হিসেবে আমরা লিখি না কেন, ইন্টারনাল এনার্জি বলতে কি বোঝায়? ঠিক আছে, ইন্টারনাল এনার্জি বলতে বোঝায় যে ধরো এই একটা সলিড রয়েছে, এই সলিডের ভেতরে কি আছে? মলিকিউলগুলো বিভিন্ন রকমের কেমিক্যাল বন্ড ফর্মেশনের মাধ্যমে বা কিছু একটার মাধ্যমে রয়েছে। আচ্ছা, এই সলিডটা নেচারে এক্সিস্ট করছে, এই যে আমরা বেঁচে আছি তার জন্য কি হচ্ছে? আমাদের ক্রমাগতভাবে হচ্ছে কাজ করতে হচ্ছে। এখন যদি বলি যে আমরা কাজ করছি না, তাহলে কি আমরা বেঁচে নেই? আমরা যদি কাজ করা মানে আমাদের শরীর কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছে।
শরীরে যে সমস্ত প্রক্রিয়াগুলো চলছে, পাচন, শ্বসন, তো এই সমস্ত কিছুর জন্য হচ্ছে কি তোমার এই যে হচ্ছে কি শ্বাস প্রশ্বাস নেওয়া, এই সমস্ত জিনিসের জন্য কি হচ্ছে, এই সমস্ত জিনিস প্রক্রিয়াগুলো চালানোর জন্য কন্টিনিউয়াসলি আমাদের কি হচ্ছে, আমাদের এনার্জি ক্ষয় হচ্ছে, ঠিক আছে। ঠিক তেমনভাবে সমস্ত জিনিসই, যত রকমের বস্তু আছে, পরিবেশে তাদের অস্তিত্ব রাখার জন্য একটা কি করতে হয়, ক্রমাগতভাবে একটা এনার্জি তাদেরকে হচ্ছে কি বের করতে হবে, মানে তাদের নিজস্ব একটা এনার্জি রয়েছে, ঠিক আছে। সমস্ত জিনিসের মধ্যে একটা ক্রমাগত একটা কনস্ট্যান্ট একটা এনার্জি থাকে, তো সেই এনার্জিটাকে আমরা কি বলা হয়, ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জিটাকে কি কি হিসেবে দেখা যেতে পারে, ধরা যায় এখানে মলিকুলগুলো কি আছে, মোশনে রয়েছে, এখানে মলিকুলগুলো এই পুরো জিনিসটাকে নিয়ে নাড়াচ্ছিস, তখন কিন্তু নয়। এই ধরে এই একটা সাবস্ট্যান্স যেটা যেমন পড়েছি লোহার ভিতরে, লোহা কেন হচ্ছে কি ইলেকট্রিকটাকে পরিবহন করতে পারে, কারণ তার মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তো ইলেকট্রনগুলো তো ঘুরে বেড়াচ্ছে ওই দ্বন্দ্বের মধ্য দিয়ে, তাই তো। ঠিক তেমনভাবে এরকমভাবে কি হয়, যে কোনো সলিড বা লিকুইড সাবস্ট্যান্সের মধ্যে কি করে, এই যে মলিকিউলসগুলো কি করে একটা জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করে, তো তার জন্য তাদের একটা কি কাইনেটিক এনার্জি থাকে। এবং যারা হচ্ছে কি দৌড়দৌড়ি করে না যে সমস্ত মলিকিউলগুলো, তাদের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি থাকে। তাদের মধ্যে কেমিক্যালস কিছু বন্ডিং থাকতে পারে বা একটা আকর্ষণ বল থাকতে পারে, তো সমস্ত কিছু জিনিসপত্রগুলোকে নিয়ে একটা কি হয়েছে, ইন্টারনাল এনার্জি একটা হয়েছে। তো একটা সাবস্ট্যান্সের ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে কি কী বোঝায়, যে সেই সাবস্ট্যান্সটা হচ্ছে কি নেচারে এক্সিস্ট করার জন্য, নেচারে তার অস্তিত্ব রাখার জন্য সে কিছু পরিমাণ এনার্জি হোল্ড করে থাকে, না হলে এই নেচার তাকে হচ্ছে কি ডিকে করতে বাধ্য করিয়ে দেবে, ঠিক আছে। তো সেই আর কি, তো সেই জন্য কি থাকে, সমস্ত জিনিসের একটা ইন্টারনাল এনার্জি থাকে। এখন ধরো কোনো একটা সাবস্ট্যান্সের প্রথমে ইন্টারনাল এনার্জি ছিল U1, কোনো একটা সাবস্ট্যান্সের প্রথমে ইন্টারনাল এনার্জি ছিল U1, তারপর তাকে W ওয়ার্ক করে তার উপরে কি করলাম, Q অ্যামাউন্ট অফ হিট দিলাম। শুধু হিট তো দিলে হবে না, সেই হিটটা তার উপরে অ্যাপ্লাই করার জন্য একটা ওয়ার্কও করতে হবে, ঠিক আছে। W ওয়ার্ক করে তার উপরে Q অ্যামাউন্টের একটা হিট দিলাম, তো হিট দেওয়ার পরে তার ইন্টারনাল এনার্জির চেঞ্জ হয়েছে U1 থেকে U2, ঠিক আছে। তো ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলছে, এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তার মানে এখন এই U2-র এনার্জিটা কত হবে, U1 ইন্টারনাল এনার্জি ছিল, তার উপরে Q অ্যামাউন্ট অফ হিট দেওয়া হয়েছে এবং সে W ওয়ার্ক তার উপরে করা হয়েছে। তো Q অ্যামাউন্ট অফ হিট প্লাস W প্লাস ইন্টারনাল এনার্জি এত ছিল আমার, তো সব কিছু মিলিয়ে কি পাবো আমরা, U2 পাবো। তাহলে যদি দেখি Q প্লাস W ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে, এটা এখানে থাকলো, U1টাকে এপারে নিয়ে চলে গেলাম, U2 মাইনাস U1, তাহলে Q প্লাস W ইজ ইকুয়ালস টু কি হবে, DU হবে, ঠিক আছে। Q প্লাস W ইজ ইকুয়ালস টু কি হবে, DU হবে। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের, Q প্লাস W ইজ ইকুয়ালস টু কি হবে, DU, ঠিক আছে। আচ্ছা, তো এটাই গেল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা জানতে পারি সেটা হচ্ছে Q প্লাস W ইজ ইকুয়ালস টু কী হবে, DU। আচ্ছা, এটা যে কালে বললাম ইন্টারনাল এনার্জিটা বললাম, তাহলে এনথ্যালপিটা বলে দিই, ঠিক আছে। এনথ্যালপিটা কত হচ্ছে, বা এনথ্যালপি কী করে কি বেরোচ্ছে, এনথ্যালপি, ঠিক আছে। এনথ্যালপিকে কিভাবে ডিফাইন করছে, এনথ্যালপি H দিয়ে ডিফাইন করা হয়, ঠিক আছে, H দিয়ে ডিনোট করা হয়। H ইকুয়ালস টু U প্লাস পিভি, ইউ মানে ইন্টারনাল এনার্জি প্লাস ওই যে সাবস্ট্যান্সটা রয়েছে তার ওই ইন্টারনাল এনার্জি যেটা হবে সেটা, প্লাস পিভি এনার্জি। পিভি এনার্জি মানে, পিভি মানে হচ্ছে কি ওই সাবস্ট্যান্সটা কি প্রেসারে আছে এবং তার ভলিউম কত, দুটোকে মাল্টিপ্লাই করলে কি পাবো, তার পিভি এনার্জি পাবো। তার প্রেসার কত আছে আর তার ভলিউম কত, এই দুটোকে মাল্টিপ্লাই করলেই কি পেয়ে যাব, পিভি, পি ইন্টু ভি পেয়ে যাব। তো ইন্টারনাল এনার্জি অ্যান্ড পিভি এনার্জি, এই দুজনের সামেশানটাকে আমাদের কি বলা হচ্ছে, এনথ্যালপি বলা হচ্ছে, ঠিক আছে। তো এই যে এনথ্যালপি, তাহলে H ইজ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি, ঠিক আছে। এই দুটো জিনিস আমাদের থার্মোডাইনামিকের জন্য, প্রত্যেকটা জিনিসের থেকে থার্মোডাইনামিকটা যতটুকু চ্যাপ্টারটা করা হবে, প্রত্যেকটা এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আর এনথ্যালপির এই ডেফিনিশনটা অন্তত
এই ফার্স্ট চ্যাপ্টারে থার্মোডাইনামিকের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে এর জন্য এই প্রত্যেকটা জিনিস অন্তত বারবার করে কিন্তু কাজে লাগবে, তাই এগুলো একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি পাচ্ছি, কিউ প্লাস ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডিইউ, অ্যান্ড ফ্রম দি ডেফিনিশন অফ এনথ্যালপি উই হ্যাভ, এনথ্যালপির সংজ্ঞা থেকে আমাদের কাছে আছে কি, এইচ ইজ ইকুয়ালস টু ইউ প্লাস পিভি। ঠিক আছে? ঠিক আছে, ফার্স্ট লটা এটুকুর মধ্যে হয়ে গেল। পরে আমরা এখান থেকে বিভিন্ন রকমের ডেরিভেশন জিনিসপত্রগুলো আমরা দেখতে পাবো। টাটা।